সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে গুণগত রসায়নের নতুন টপিক। এই শোনো, দ্রাব্যতা টপিকটা, এই টপিকটাই হচ্ছে পদার্থবিজ্ঞানের 2 চ্যাপ্টারের মতো। এই টপিকটা, শুধু এই টপিকটাই, কারণ এটার মধ্যে অনেকগুলো পার্ট আছে, মানে টাইপের অনেকগুলো ম্যাথ আছে। প্রতিটা টাইপের মধ্যে অনেকগুলো ম্যাথ আছে। আমি বলি সময়ায়ন প্রভাব, দ্রাব্যতা, অদক্ষেপ পড়বে কি পড়বে না, তারপর কিছু শর্ত বলি। এই জিনিসগুলো সবগুলো মিলে তোমার অ্যাপ্রক্সিমেটলি তোমার 8টা ক্লাসের মতো লাগতে পারে সর্বনিম্ন, আর সর্বোচ্চ আরও বাড়তে পারে। তার মানে এই টপিকটাই অনেক গুরুত্বপূর্ণ এবং এখান থেকে একটা প্রশ্ন আসবে। তো আমি এমনভাবে পড়াবো যাতে অ্যাডমিশন সহ ক্লিয়ার হয়ে যায়, এই কারণে তোমার ঝামেলা যাতে না হয়। তো প্রথমে দ্রাব্যতার প্রসঙ্গ আসি। কার প্রসঙ্গ বলো তো? দ্রাব্যতা। তাহলে এই টপিকের নাম হচ্ছে দ্রাব্যতা। দ্রাব্যতার মধ্যে এই টপিকটা হাজারী স্যারের বই থেকে ভুলেও ধরবা না প্রাথমিকভাবে। কেন বলি? কারণ হাজারী স্যারের বইতে টপিকটার কনসেপ্টটা উল্টা। আমি যখন টপিকটা শেষ করে ফেলবো সম্পূর্ণভাবে, তারপরে তুমি দেখতে পারো, তখন তুমি বুঝতে পারবে এটার মধ্যে ঝামেলাটা কোথায় আছে। মানে আমি শেষ করানোর আগে হাজারী স্যারের বই ডুললে মাথা ঘুরাবে, সোজা কথা। আমি টপিকটা শেষ করাবো, তারপর তুমি হাজারী স্যারের না যে কোনো স্যারের বই দেখো, দেখবে যে সবগুলোর সাথে তুমি অ্যাডজাস্ট করতে পারতেছো। মানে সম্পূর্ণ শেষ করলে আবার অর্ধেক শেষ করে না, সম্পূর্ণ শেষ করার পরে দেখতে হবে। তাহলে প্রথমে একটু খেয়াল করো, কথা বলি না, প্রথমে একটু খেয়াল করো, এদিকে দেখো। এই প্রথমে যদি চিন্তা করো, দ্রাব্যতাটাকে 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে বলো তো? 2 ভাগে। একটা হচ্ছে সাধারণ দ্রাব্যতা, দেখো একটা হচ্ছে সাধারণ দ্রাব্যতা, আর আরেকটা হচ্ছে মোলার দ্রাব্যতা। দুইটাকে এস দ্বারা চিহ্নিত করা হয়। এটাকে এস দ্বারা চিহ্নিত করা হয়, দ্রাব্যতাকে এস দ্বারা চিহ্নিত করা হয়, মোলার দ্রাব্যতাটাকে এস দ্বারা চিহ্নিত করা হয়। কিন্তু ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে নরমালি দ্রাব্যতার কোনো একক নেই। এই নরমালি কি কার একক নাই বলো? দ্রাব্যতার কোনো কি নেই বলো? একক নাই। নরমালি দ্রাব্যতার কোনো একক নাই। আমি আবার বলছি, নরমালি কার একক নাই বলো? দ্রাব্যতার কোনো একক নাই নরমালি। তো তাহলে দ্রাব্যতার এককটা তারপরও লিখে হয় গ্রাম পার 100 গ্রাম পানি। তাহলে গ্রাম পার 100 গ্রাম পানি, যে গ্রাম পার 100 গ্রাম পানি, 100 গ্রাম পানি, তার মানে হচ্ছে 100 গ্রাম পানিতে যত গ্রাম দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে তার দ্রাব্যতা। তবে দ্রবীভূত থাকলে হবে না, দ্রবণটি সম্পৃক্ত হইতে হবে। কি হইতে হবে বলো? সম্পৃক্ত হইতে হবে। আর মোলার দ্রাব্যতা হচ্ছে মোল পার লিটার, একক হচ্ছে মোল পার লিটার, এটা একক হচ্ছে মোল পার লিটার। তাহলে এটার একক হচ্ছে গ্রাম পার 100 গ্রাম পানি। আর এমনি বাস্তবে দ্রাব্যতার কোনো কি, এই দ্রাব্যতার কোনো কি নেই বলো? সাধারণ দ্রাব্যতার কোনো একক নাই। বাস্তবে একক নাই কেন? কারণটা হচ্ছে একই জাতীয় রাশির অনুপাত। দেখো এটাও গ্রাম, এটাও গ্রাম, তো গ্রামে গ্রামে কাটা গেলে কোনো কিছু থাকবে? তাহলে একই জাতীয় জিনিস যদি থাকে তখন সেক্ষেত্রে এককটা থাকবে না, কাটাকাটি যাবে। এককটা একটার সাথে একটা অ্যাডজাস্টমেন্ট হবে, তাহলে কাটাকাটি চলে যাবে। কি যাবে বলো? কাটাকাটি চলে যাবে। কথাটা বুঝে নিও। আচ্ছা, এবার আসো, সবাই একটু খেয়াল করো, সম্পৃক্ত জিনিসটা কি এবার তোমাকে বুঝতে হবে। সম্পৃক্ত এ কি বলো তো? এই যে সম্পৃক্তকে আমি বলি খাপের খাপ মন্তাজ্জার বাপ। এই খাপের খাপ মন্তাজ্জার বাপ মানে কি বলো তো? এদিকে দেখো, মনে করো এই সম্পৃক্ত জিনিসটা কি বুঝে নাও। মনে করো একটা ব্যক্তি, এটা একটা ব্যক্তি, এই ব্যক্তির মনে করো এটা একটা প্যাট। এখন এই প্যাটের মধ্যে সে যা খায়, মনে করো সে 1 কেজি চালের ভাত খাইতে পারে, 1 কেজি চালের ভাত খাইতে পারে। তাহলে এই 1 কেজি চালের ভাত যে টুবা টুবা করে খায়, তখন সে সম্পৃক্ত। যদি 1 কেজি থেকে একটু কম পায় তাহলে অসম্পৃক্ত। আবার 1 কেজি থেকে যদি বেশি খায়, অতিপৃক্ত। তার মানে কি? বমি করে দেবে। অতিপৃক্ত মানে কি? ধারণ করতে পারবে না, যতটুকু ধারণ করবে তার বাড়তি যেটা থাকবে সেটা বমি করে দেবে। তাহলে কয়টা পয়েন্ট পাইলা বলো? অসম্পৃক্ত, সম্পৃক্ত, অতিপৃক্ত। তাহলে সম্পৃক্ত জিনিসটা কি? মানে যতটুকু দ্রবীভূত থাকলে দ্রবণটা বরাবর কি থাকে বলো? অ্যাডজাস্টমেন্ট থাকে। মানে দ্রবণটা এর চেয়ে অতিরিক্ত দ্রব কি করা যায় না বলো? যোগ করা যায়। এর চেয়ে অতিরিক্ত দ্রব যোগ করলে সেটা অধক্ষিপ্ত হয়ে যাবে। এর চেয়ে অতিরিক্ত দ্রব যোগ করলে কি হবে বলো? অধক্ষিপ্ত হয়ে যাবে। এটাই সম্পৃক্ততা। এবার মাথায় ঢুকছে বিষয়টা? মানে যতটুকু দ্রবীভূত হলে দ্রবণটি কি থাকবে বলো? বরাবর, অর্থাৎ কি কম হবে না, বেশি হবে না। তো তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা বাড়ে। সাধারণত তাপমাত্রা কমার সাথে সাথে দ্রাব্যতা কমে। তাহলে তাপমাত্রার সাথে দ্রাব্যতার একটা কি আছে বলো? সম্পর্ক আছে। তাহলে এক এক তাপমাত্রায় এক একটা যৌগের এক এক রকম দ্রাব্যতা। তার মানে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে দ্রাব্যতা, 40 ডিগ্রিতে তার দ্রাব্যতা সেম হবে না, একই যৌগের সেম হবে না। কেন? তাপমাত্রার ভিন্নতার কারণে।
তাপমাত্রা বাড়ালে সাধারণত কি বাড়ে বলো? দ্রাব্যতা বাড়ে। আর তাপমাত্রা কমালে দ্রাব্যতা কমে। দুই একটা পদার্থ আছে যাদের কাছে ঝামেলা হয়। কিছু কিছু পদার্থ আছে যাদের তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমে, আর কিছু কিছু পদার্থ আছে প্রথমে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তার দ্রাব্যতা সর্বোচ্চ হয়, এরপরে যদি আবার তাপমাত্রা বাড়ানো হয় দ্রাব্যতা আবার কমতে থাকে। এই ধরনের কতগুলো পদার্থ আছে। তো তিনটা পার্ট আছে। কয়টা পার্ট? তিনটা পার্ট। আমরা প্রাথমিকভাবে চিন্তা করতেছি। তাহলে আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে সাধারণ দ্রাব্যতা। কি নিয়ে পড়বো বলো তো? তাহলে আমাদের টপিকের নাম হচ্ছে, সবাই লিখছো? আচ্ছা, আমাদের এটাও আঁকিও না এটা। তাহলে দেখো, আমাদের টপিকের নাম হচ্ছে কি দ্রাব্যতা বলো তো? সাধারণ দ্রাব্যতা। তাহলে আমাদের দ্রাব্যতা, আমাদের টপিকের নাম হচ্ছে সাধারণ দ্রাব্যতা। সাধারণ দ্রাব্যতা, সাধারণ দ্রাব্যতা। এখন পরীক্ষা থেকে সাধারণ মানে এই বইয়ের মধ্যে কি সাধারণ দ্রাব্যতা লিখছে? লেখে নাই, বুঝার জন্য লিখছি। কার জন্য লিখছি বলো? বুঝার জন্য। তাহলে এখন আসো দ্রাব্যতার সংজ্ঞা যদি দিতে যাই, তাহলে আমাকে লিখতে হবে। দেখো, দ্রাব্যতার সংজ্ঞা যদি আমি দিতে যাই, দ্রাব্যতার সংজ্ঞা যদি দিতে যাই, দেখো এই কথা নাই, দ্রাব্যতার সংজ্ঞা নির্দিষ্ট তাপমাত্রায়, কি তাপমাত্রায় বলো তো? নির্দিষ্ট তাপমাত্রায়। দেখো, নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে, 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকলে, যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকলে, যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকলে দ্রবণটি সম্পৃক্ত হয়। দ্রবণটি কি হয় বলো? সম্পৃক্ত হয়। যে সম্পৃক্ত হয়। তাহলে বলো, নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকলে দ্রবণটি কি হয় বলো? সম্পৃক্ত হয়। তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। তাকে ওই দ্রবের, এই যে ওই দ্রবের দ্রাব্যতা বলে। তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। তাহলে এটার এককটা কি হবে? গ্রাম পার 100 গ্রাম পানি। তাহলে এর একক কি হবে বলো তো? একক হবে গ্রাম পার 100 গ্রাম। এই যে একক হবে গ্রাম পার 100 গ্রাম পানি। একক, এই যে একক, গ্রাম পার 100 গ্রাম পানি, যে 100 গ্রাম পানি H2O। তাহলে পানি হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট দ্রাবক। পানি হচ্ছে সবচেয়ে কি দ্রাবক বলো? পানি সবচেয়ে কি দ্রাবক বলো? উৎকৃষ্ট দ্রাবক। কারণ পানির মাধ্যমেই তো সবকিছু দ্রবীভূত হয়। অতিরিক্ত সবকিছু, মোটামুটি সবকিছু পানির মাধ্যমে দ্রবীভূত হয়। তাহলে পানি হচ্ছে কি দ্রাবক বলো তো? উৎকৃষ্ট দ্রাবক। এটা মনে রাখতে হবে, পানি হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট দ্রাবক। এই পানি সবচেয়ে কি দ্রাবক বলো? উৎকৃষ্ট দ্রাবক। এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। ওকে, এবার আসো। এই দেখো, এবার দেখো, এমনি বাস্তবে দ্রাব্যতার কোনো কি নেই বলো? একক নেই। কেন বলো? একই জাতীয় রাশির অনুপাত। তাহলে মূলত দ্রাব্যতার কোনো কি নেই বলো? কেন একক নেই বলো? একই জাতীয় রাশির অনুপাত। দেখো, এটাও গ্রাম, এটাও গ্রাম। গ্রামে গ্রামে কাটাকাটি যায়, তো এইখানে এককটা ধরা হয় না, কিন্তু তারপর আমরা ধরি বুঝার জন্য। কার জন্য বলো? বুঝার জন্য। ফাইন। এখন আমাকে বলো, অনেকে দ্রব, দ্রাবক এবং দ্রবণ এই তিনটার মধ্যে গুলিয়ে ফেলে। দেখো, আমি যদি শরবত লিখি, দেখো শরবত চিনো তো? তাহলে এটা হচ্ছে পানি, তারপরে কি বলো? চিনি। পানি প্লাস চিনি। এখন তুমি চাইলে লেবুও দিতে পারো, লেবুটাও দ্রব। তাহলে এখানে যদি পানি হিসাব করো, তাহলে পানিটা হচ্ছে শরবতটা হচ্ছে দ্রবণ, আর পানিটা হচ্ছে দ্রাবক। পানিটা কি বলো? দ্রাবক। এই যে পানিটা হচ্ছে দ্রাবক, আর চিনি হচ্ছে কি বলো? দ্রবণ। এই যে দ্রবণ। এই তিনটার মধ্যে তোমাকে দ্রব। মাশাআল্লাহ, দেখছো? তাহলে চিনিটা হবে দ্রব। চিনিটা কি হবে বলো? দ্রব। তাহলে দ্রব, দ্রাবক এবং কি বলো? দ্রবণ। এখন আসো, তোমাকে যদি আমি প্রশ্ন করি, যে 36 গ্রাম, দেখো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দেখো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই কথা নাই, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমি যদি প্রশ্ন করি, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা, এই যে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36 বলতে কি বুঝো? 36, এটা পরীক্ষা আসছে। 36 বলতে কি বুঝো? এই তোমাকে যদি প্রশ্ন, এটা পরীক্ষা আসে, ক নাম্বারের জন্য আসছে, মানে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা, এটা 3টা স্টার দাও। সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36 বলতে কি বুঝো? কি আনসার দিতে পারবা বলো তো? এটা আনসার বলো। এই তো এবার একটা শুধু ঝামেলা হয়েছে, সব হয়েছে। মানে 100, এই
20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানিতে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত থাকলে দ্রবণটি সম্পৃক্ত হয়। দ্রবণটি কি হবে বলো? তাহলে কথাটা এরকম যে দেখো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, যে আনসার, এটা আনসার হবে এরকম 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানিতে, পানি মানে কি বলো? দ্রাবক, মানে কি বলো? দ্রাবকে 100 গ্রাম পানিতে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত থাকলে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত থাকলে দ্রবণটি সম্পৃক্ত হয়। দ্রবীভূত থাকলে দ্রবণটি সম্পৃক্ত হয়। দেখো দ্রবণটি সম্পৃক্ত হয়, এই যে সম্পৃক্ত হয়, দ্রবণটি সম্পৃক্ত হয়। দ্রবীভূত থাকলে দ্রবণটি সম্পৃক্ত হয়। এতটুকু দ্রবীভূত থাকলে দ্রবণটি কি হয় বলো? সম্পৃক্ত হয়। তার মানে দ্রবণটি এর চেয়ে বেশি তুমি দ্রব যোগ করতে পারবা। যদি যোগ করো তাহলে কি ঘটবে? অধক্ষিপ্ত হবে। যতটুকু যোগ করবা ততটুকু অধক্ষিপ্ত হয়ে যাবে। কি হয়ে যাবে বলো? অধক্ষিপ্ত হয়ে যাবে। কথাটা মনে রাখিও। আচ্ছা, সম্পৃক্ততার ব্যাপারটা বলছি। সম্পৃক্ত মানে কি বলেছি? খাপের খাপ মন্দাজের ভাব, তার মানে বরাবর, একদম বরাবর, মানে এর চেয়ে বেশিও না, এর চেয়ে কম হলে অসম্পৃক্ত, আর অতিরিক্ত হলে অতিপৃক্ত। 3টা পয়েন্ট। কয়টা পয়েন্ট বলো? 3টা পয়েন্ট। কথাটা মনে রাখিও। আচ্ছা, এবার আসো এই সংজ্ঞা থেকে আমরা সূত্রতে চলে যাব। সংজ্ঞা থেকে কোথায় চলে যাবো বলো? সূত্রের মধ্যে চলে যাব। সূত্রটা কিভাবে আমরা প্রয়োগ করব দেখাচ্ছি। দেখো, সূত্রটা প্রয়োগ করার আগে মনে করি, আমি লিখবো যে মনে করি দ্রবণের ভর। দেখো দ্রবণের ভর হচ্ছে ক্যাপিটাল এম গ্রাম। তাহলে দ্রবের ভর কত হবে বলো তো? দ্রবের ভর স্মলার এম, এই যে স্মলার এম গ্রাম। এটা ক্যাপিটাল এম, এটা স্মলার এম গ্রাম। দ্রবের ভর স্মলার এম গ্রাম, তাহলে দ্রবণের ভর হচ্ছে ক্যাপিটাল এম, আর দ্রবের ভর কত বলো? স্মলার এম গ্রাম। ওকে, আচ্ছা এবার আসো সুতরাং দ্রাবকের ভর কত হবে বলো তো? সুতরাং দ্রাবকের ভর ক্যাপিটাল এম মাইনাস স্মলার এম গ্রাম। এই যে দ্রাবকের ভর ক্যাপিটাল এম মাইনাস স্মলার এম গ্রাম। সুতরাং দ্রাবকের ভর ক্যাপিটাল এম মাইনাস স্মলার এম গ্রাম। সুতরাং দ্রাবকের ভর কত বলো? ক্যাপিটাল এম মাইনাস কত বলো? স্মলার এম গ্রাম। দ্রাবকের ভর ক্যাপিটাল এম মাইনাস স্মলার এম গ্রাম। আচ্ছা, এবার একটু সবাই খেয়াল করো। দেখো এদিকে দেখো, সবাই একটু খেয়াল করো। এখান থেকে সংজ্ঞা থেকে আমি কি সূত্রে চলে যাব? তাহলে আমি এখানে লিখতে পারি না যে এত গ্রাম দ্রাবকে, দেখো ক্যাপিটাল এম মাইনাস স্মলার এম গ্রাম দ্রাবকে দ্রবীভূত থাকে, যে দ্রবীভূত থাকে কত গ্রাম বলো তো? এম গ্রাম দ্রব, যে এম গ্রাম দ্রব। তাহলে ক্যাপিটাল এম মাইনাস স্মলার এম গ্রাম দ্রাবকে দ্রবীভূত থাকে কি বলো? কি দ্রবীভূত থাকে বলো? স্মলার এম। তো সুতরাং 1 গ্রাম দ্রাবকে, এই যে 1 গ্রাম দ্রাবকে দ্রবীভূত থাকে, তাহলে নিচে হবে কত বলো? ক্যাপিটাল এম মাইনাস স্মলার এম, আর উপরে হবে কত বলো? স্মলার এম। তো সুতরাং 100 গ্রাম আমাদের সংজ্ঞাতে কি দেওয়া আছে? 100 গ্রাম দ্রাবকে, দেখো এই 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত থাকে, তাহলে উপর হবে এই যে 100 এম, এই যে 100 এম, আর নিচে হচ্ছে ক্যাপিটাল এম মাইনাস স্মলার এম। তাহলে এখানে এই জিনিসটা দ্বারা এটা, সুতরাং আমি লিখতে পারি না এর দ্রাব্যতা S ইজ ইকুয়াল টু, তাহলে এই যে ক্যাপিটাল যা স্মলার এম, আর এখানে হচ্ছে ক্যাপিটাল এম মাইনাস স্মলার এম ইন্টু 100 লেখা যায় কিনা বলো? লেখা যায় কিনা? তো এটাকে আমরা আরেকটু স্মার্ট করে লিখলে যে দ্রাব্যতা ইজ ইকুয়াল টু, তাহলে উপর হচ্ছে দ্রবের ভর, কার ভর বলো? দ্রবের ভর, এই যে দ্রবের ভর, আর নিচে হচ্ছে দ্রাবকের ভর ইন্টু কি লেখা যায় বলো? 100 লেখা যায় কিনা বলো? দ্রবের ভর আর নিচে কত বলো? দ্রাবকের ভর ইন্টু 100 লিখা যায়। সবাই লিখো, দ্রবের ভর আর নিচে হচ্ছে দ্রাবকের ভর, আর ডিভাইড বাই 100 একটু ভালো করে খেয়াল করিও। মাথায় ঢুকছে কিনা বলো? মাথায় ঢুকছে কিনা? আচ্ছা, এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি, দেখো একটা প্রশ্ন দিচ্ছি, দেখো সবাই একটু প্রশ্ন লিখো। সবাইটা লিখছো? আচ্ছা লিখো, দ্রুত লিখো। যারা লিখো না তারা দ্রুত লিখো।
না পার্সেন্টেজ কই দিলাম, পার্সেন্টেজ কেন আসবে? না না পার্সেন্ট হবে না, না পার্সেন্ট হবে না এখানে। আচ্ছা এবার আসো, এই কথা নাই, এবার আসো আমি যদি একটা প্রশ্ন লিখি, তুমি যদি একটা প্রশ্ন লিখবা, সবাই লিখবা, দেখো কষ্ট করে লিখো, লেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সবাই লিখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 25 গ্রাম দ্রব দ্রবীভূত আছে, 25 গ্রাম দ্রব দ্রবীভূত আছে, 25 গ্রাম দ্রব দ্রবীভূত আছে, 25 গ্রাম দ্রব দ্রবীভূত আছে। বলো আবার বলো, কিসে বলো তো? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণে কত গ্রাম আছে বলো? 25 গ্রাম দ্রব দ্রবীভূত আছে। 25 গ্রাম দ্রব কি আছে বলো? দ্রবীভূত আছে। ওই তাপমাত্রায় দ্রবটির দ্রাব্যতা কত? তাহলে এটার মান হচ্ছে ক্যাপিটাল এম, আর এটা কি মান বলো? স্মল এম। তাহলে ক্যাপিটাল এম এর মান জানো, স্মল এম এর মান জানো, তাহলে এস এর মানটা বের করে কি কোনো ব্যাপার? কোনো ব্যাপার না। হ্যাঁ করো, দ্রুত করো। ক্যাপিটাল এম এর মান, স্মল এম এর মান, তাহলে একটা থেকে একটা ইয়ে করে দাও। হয়েছে কিনা? হ্যাঁ 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 স্যার আনসার, জি স্যার। নিচে একটা জায়গা থাকলে ওখানে লিখে দাও, উপরে যে কোনো একটা পাশে লিখে দাও, মানে একটু খালি জায়গা রেখে লিখে দাও, যে কোনো একটা ইয়ে করে সেট করে। স্যার স্যার আমরা লিখছি, আনসার কত বেরোয়েছে? 20। 20 মানে কি? রাসেল ভাইপারের 20। এটা হচ্ছে 20, কি বলবো বলো? 20 20। পানি, পানির অপর নাম জীবন, জীবন পড়তেই পারে। একটু ইয়া করো, কি লিখো নাই? আগেরটা লিখো নাই, এটা লিখো নাই যে অ্যাটেন্ডেন্সটা কই তোমাদের? আছে তো, আসতেছে। আচ্ছা যাওয়ার সময় লিখে দিও। আচ্ছা সবাই একটু লিখো, এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 25 গ্রাম দ্রব দ্রবীভূত আছে। ওই তাপমাত্রায় দ্রাব্যতা নির্ণয় করো। কত হবে দ্রাব্যতা বলো? 20। কোনো সমস্যা আছে নাকি? না। এবার তোমরা একটু স্মার্ট করে আরেকটা প্রশ্ন লিখবা, লিখো সবাই লিখো, আমি বলতেছি। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই কথা নাই, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেখো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সবাই লিখো। এই আরেকটা প্রশ্ন লিখবা, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আমার সাথে সাথে লিখবা, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড এর দ্রবণ নেওয়া হলো, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নেওয়া হলো। একে বাষ্পীভূত করলে কি করলে বলো? একে কি করলে বলো? বাষ্পীভূত করলে, একে বাষ্পীভূত করলে, আবার বলো একে কি করলে বলো? বাষ্পীভূত করলে, মানে বাষ্পীভূত যদি করি তাহলে কি গণনা ঘটবে দেখো। একে বাষ্পীভূত করলে 5.295 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের অবশেষ পাওয়া যায়, দ্রাব্যতা কত? প্রশ্ন হচ্ছে দ্রাব্যতা কত? অবশেষ পাওয়া যায়, প্রশ্ন হচ্ছে দ্রাব্যতা কত? সোডিয়াম ক্লোরাইডের অবশেষ পাওয়া যায়, প্রশ্ন হচ্ছে দ্রাব্যতা কত? জি স্যার বুঝছি তো, এখন লিখে দাও, এখানে উপস্থিতি লিখে 9টার বেশি এটা লিখে দাও। হ্যাঁ বুঝছি, অসুবিধা নেই। আচ্ছা এবার আসো, এই কথা নেই, এই স্যার একটু খেয়াল করো সবাই, এর দ্রাব্যতা কত? তাহলে অবশেষ পাওয়া যায়, এর দ্রাব্যতা কত? কথা রয়েছে এরকম, অবশেষ পাওয়া যায় কি কত বলো? দ্রাব্যতা কত? আচ্ছা এবার একটু সবাই চিন্তা করো, দেখো এদিকে দেখো, এই যে জিনিসটা পাইলাম, অবশেষ মানে হচ্ছে দ্রব, আর বাকিরা বাষ্প, যেটা বাষ্পীভূত হয়ে গেছে সেটা কি বলো? দ্রাবক। কারণ একটা যখন তুমি লবণ আর পানি, মানে তার মানে কি লবণ আর পানির মিশ্রণকে উত্তপ্ত করবা,
ডেফিনেটলি লবণ উদ্বায়ী হবে না, উদ্বায়ী কি হবে? পানি। তো পানি সম্পূর্ণ চলে গেছে, তার মানে পানিটা হচ্ছে দ্রাবক। পানিটা কি বলো? তো তাহলে এখানে দ্রবণ দেখো, এখানে এম এর মান হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে ক্যাপিটাল এম, এটা কি বলো? ক্যাপিটাল এম। আর এটা কি এম বলো? স্মল এম। তো সুতরাং দ্রাব্যতা বের করো। তাহলে এখানে এখানে যে দ্রবণের ভর, এই যে দ্রবণের ভর ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু 20 গ্রাম। সোডিয়াম ক্লোরাইডের ভর, সোডিয়াম ক্লোরাইড বা দ্রবের ভর স্মল এম ইজ ইকুয়াল টু হচ্ছে 5.295 গ্রাম। দ্রাব্যতা কত? যে দ্রাব্যতা এস ইজ ইকুয়াল টু হোয়াট? তো করো, দ্রাব্যতা এস এর মান হোয়াট বের করো। তাহলে এস এর মান হবে যে উপরে হচ্ছে 100 এম ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, কাটাকাটি করলে কত হয় বলো? 36। তাহলে আনসার 36, আনসার 36। সবাই লিখো আনসার 36 লিখো। ওকে জি। বাষ্পীভূত করার প্রসেসে একটা নির্দিষ্ট স্ফুটনাঙ্ক দিয়েই তো আসলে NaCl কে বাষ্পীভূত হয়, তাই যে তো এখন পানির হচ্ছে 100 আর NCl5 এর হচ্ছে 805 801। তো তাহলে তোমার বাষ্পীভূতের ব্যাপারটা তো 801 ডিগ্রি দিবা না তুমি? কেন দিবা না? কারণ 101-এই তো উদ্বায়ী হয়ে যাচ্ছে, মানে 100-তেই তো উদ্বায়ী হয়ে যাচ্ছে পানি। তো তাহলে তুমি 800 দেওয়ার তো প্রয়োজন নাই। 801 যদি দাও দেন সোডিয়াম ক্লোরাইড সহ কি হয়ে যাবে? উদ্বায়ী হয়ে যাবে। কেন কেন উদ্বায়ী হবে বলো? হ্যাঁ, গলে যাবে। এই ব্যাপারটা একটু মাথায় রাখিও, কনসেপ্টগুলো একটু মাথায় রাখিও, ঠিক আছে? তো স্যার যেহেতু তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, দাব্যতাটা সেই তাপমাত্রাগুলো চেঞ্জ হবে না? চেঞ্জ হবে না, পানি উড়ে যাচ্ছে। তো পানি তো উড়ে যাচ্ছে, এখানে আর কি চেঞ্জ হচ্ছে? আচ্ছা এই এদিকে দেখো, এই কথা নেই, জটিল চিন্তা করতেছে স্যার। এবার হচ্ছে আপেক্ষিক গুরুত্ব বুঝো, আপেক্ষিক গুরুত্ব সবাই এটা করছো? এটা করে নাও। বুঝি নেই? একশো মানে মানে এম ইন্টু 100 একই কথা না? 100 ইন্টু এম যে কথা, 100 এম একই কথা না? এই মিটার করতে পাইছে, এই কি মিটার? আল্লাহ, দ্রাব্যতার মধ্যে মিটার কই পাইছো? স্মল এম কার্বন, কার্বন দ্রবের ভর মানটা লেখো না, এম এর মান 5.295 লিখো, লিখো তুমি। আল্লাহ, এটা 100 মিটার মনে হচ্ছে। আচ্ছা এটা স্বাভাবিক, এই এটা স্বাভাবিক, আমরা অস্বাভাবিক না। স্বাভাবিক কেন বলছি? কারণ পদার্থবিজ্ঞান করতে গেলে এম মানে মিটার না। পদার্থবিজ্ঞানে কি বলে? এম মানে কি বলো? মিটার। এরকম হইতে পারে তো। আসো এবার আপেক্ষিক গুরুত্ব, এই পদার্থবিজ্ঞান আসতেছে, এই আপেক্ষিক গুরুত্ব জিনিসটা পদার্থবিজ্ঞানে পড়েছো? আচ্ছা আপেক্ষিক গুরুত্ব জিনিসটা কি বলো তো? ঘনত্ব না? ঠুসিমায় নাক ফাড়া দিব ধরে। আপেক্ষিক গুরুত্ব মানে ঘনত্ব কি বলে? এই আপেক্ষিক গুরুত্ব মানে কি বলো? দেখো আমি যদি পানির মধ্যে নামি, তাহলে আমার আয়তন যতটুকু ঠিক তত পরিমাণ পানি অপসারিত হবে, কথাটা এরকম না? তো আমার আয়তনের পানিকে যদি আমি অপসারণ করি, মানে আমার আয়তন যেটা, পানিও ততটুকু নিলাম, আমার চেয়ে পানি কত গুণ ভারী? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি আমার চেয়ে কত গুণ ভারী, সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। তাহলে আপেক্ষিক গুরুত্ব মানে হচ্ছে সম আয়তন পানির তুলনায় কত গুণ ভারী। আর বলো সম আয়তন। তো এখন আমাকে বলো, যেমন বিশুদ্ধ পানি 1 গ্রাম সমান হচ্ছে 1 ml। বলো বিশুদ্ধ পানি কত? বলো বিশুদ্ধ পানি 1 গ্রাম সমান কয় ml? 1 ml। 1 গ্রাম সমান 1 ml। তো তাহলে আমি যদি কোন একটা দ্রবণের ঘনত্ব বা কোন একটা দ্রবণের ভর যদি সেম 1 ml এর ভরই যদি 1.25 ধরি, তাহলে এত গ্রাম কোন একটা দ্রবণের ভর 1 ml এর ভর 1.25 ধরি, তাহলে তার আপেক্ষিক গুরুত্ব কত? 1.25 না? 1 ml এর, দেখো একটু ভালো করে খেয়াল করো, দেখো এই 1 ml পানির ভর, যে 1 ml এর ভর, 1 ml পানির ভর, পানির ক্ষেত্রে যে পানি 1 ml এর ভর কয় গ্রাম বলো? 1 গ্রাম।
তো আমি একটা দ্রবণ নিলাম, সোডিয়াম ক্লোরাইড একটা দ্রবণ নিলাম, তখন এটা 1 ml এর পর যদি 1.25 গ্রাম হয় তাহলে আগু কত, মানে আপেক্ষিক গুরুত্ব কত বলো? আপেক্ষিক গুরুত্ব কত হবে বলো? 1 পয়েন্ট কত বলো? 2 বাই যে 1.25 হবে। আপেক্ষিক গুরুত্বের কোনো একক নাই, আপেক্ষিক গুরুত্ব আর কি। তাহলে এই এটার কি নেই বলো? কোনো একক না। কেন একক নাই বলতে পারবা? একই জাতীয় রাশির অনুপাত। কি রাশির অনুপাত বলো? আচ্ছা, এটা দ্বারা কি বোঝায়? তার মানে প্রতি ml এর বড় কত গ্রাম বলো? 1.25 গ্রাম। তো তাহলে কোন একটা দ্রবণের যদি আয়তন দেওয়া থাকে এবং আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে, তাহলে দ্রবণের বের করা যায় না? যায় কিনা বলো? দ্রবণের ভর যদি দেওয়া থাকে এবং আপেক্ষিক গুরুত্ব যদি দেওয়া থাকে, এই কোন একটা দ্রবণের আপেক্ষিক গুরুত্ব এবং আয়তন দেওয়া থাকলে ভর বের করা যায়। ভর কি করা যায় বলো? এরকম একটা প্রশ্ন আসো, সবাই প্রশ্ন লিখো, এটা বেসিক, এটা বেসিক। এই আপেক্ষিক গুরুত্ব মানে কি? সম আয়তন পানির তুলনায় কত গুণ ভারী। এই আপেক্ষিক গুরুত্বের মান যদি 1 এর কম হয় তাহলে আমরা জানি পানিতে ভাসে, আর আপেক্ষিক গুরুত্বের পরিমাণ 1 এর চেয়ে বেশি হলে পানিতে ডুবে। জানো কিনা বলো? ফসা ডিম ভাসে কেন? সবই আল্লাহর ইচ্ছা। তাহলে পচা ডিম ভাসার কারণ কি? কারণ হচ্ছে পানির যে ভর মানে সমায়তন আর যে তোমার যে ডিমের যে ভর, অবশ্যই ডিমের ভরটা কম, সমায়তনের তুলনায় কম। তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। লোহার তৈরি জাহাজ পানিতে ভাসে, কিন্তু লোহা পানিতে ডুবে যায় কেন? কারণ লোহার যখন আয়তনটা বাড়ানো হয়, থেতলে আয়তন বাড়ানো হয় না, তো আয়তন বাড়ালে তখন ওভারঅল ঘনত্বটা কমে যায়, মানে ওই যে খালি জায়গা টাকা সহ। তো ফলে দেখা যায় যে যতটুকু পানি সরায়, পানির ভর এবং জাহাজের ভর সমান হয় যতটুকু পানি সরায়, আর বাকি অংশটা যেটা বাড়তি সেটা কি আমরা দেখতে পাই, সেটা আমরা কি পাই বলো? দেখতে পাই। তো তার মানে আপেক্ষিক গুরুত্ব মানে হচ্ছে সমায়তন পানির তুলনায় কত গুণ ভারী। বরফের আপেক্ষিক গুরুত্ব কত বলতে পারবা? বরফ, আচ্ছা আগে বলো, বরফের আপেক্ষিক গুরুত্ব 1 এর চেয়ে কম না বেশি? কম হবে। কেন? কারণ বরফ পানিতে ভাসে। বরফ পানিতে ভাসে, বুঝতে পারছি? এই বন্ধুদের আপেক্ষিক গুরুত্ব 1 এর চেয়ে কম, সঙ্গদোষে লোহা ভাসে। তাহলে বন্ধুদের আপেক্ষিক গুরুত্ব কি বলো? 1 এর চেয়ে কম। ওদের সাথে দেখো, জানো তো, ওদেরকে সাথে তুমি চলতে গেলে দেখবা যে তোমার মানে ওরা তোমার ভাষায় ফেলতেছে। এটা একটু মনে রাখবা, তুমি ডুবে যাবে না। তো তাহলে এবার একটু খেয়াল করো, এই বেসিকটা মাথায় রাখবা, সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব যে সমায়তন পানির তুলনায় কত গুণ ভারী, সেটাকে আপেক্ষিক গুরুত্ব বলে। একটা প্রশ্ন লিখো, সবাই লিখো। 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.25, লেখো সবাই লিখো। 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সেলসিয়াস তাপমাত্রায় 1.25 আপেক্ষিক গুরুত্বের, যে আপেক্ষিক গুরুত্বের 1.25 আপেক্ষিক গুরুত্বের 50 ml দ্রবণে, 50 ml দ্রবণে দ্রব আছে, দ্রবীভূত আছে 12.5 গ্রাম, 5 গ্রাম। দ্রাব্যতা কত? প্রশ্ন হচ্ছে দ্রাব্যতা কত? প্রশ্ন হচ্ছে কি কত বলো? দ্রাব্যতা কত? আচ্ছা, দ্রবণের কি ভর দেওয়া আছে না আয়তন দেওয়া আছে বলো? দ্রবণের কি দেওয়া আছে? আয়তন। তাহলে প্রশ্ন মতে লিখবা, এই যে প্রশ্ন মতে দ্রবণের ভর, এই যে দ্রবণের ভর যেগুলো হচ্ছে 50 × 1.25 সমান হচ্ছে এত গ্রাম, সমান হচ্ছে 62.5 গ্রাম মনে হয় নাকি? ঠিক আছে, 62.5 গ্রাম হবে, এত গ্রাম হবে। হ্যাঁ, তো তাহলে সুতরাং ক্যাপিটাল এম, এই যে সুতরাং ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু 62.5 গ্রাম, 5 গ্রাম। তাহলে স্মলার এমটা কত বলো? স্মলার এম দ্রবের ভর কত বলো? স্মলার এম হচ্ছে কত বলো? 12.5 গ্রাম। তো সুতরাং দ্রাব্যতা, এই যে দ্রাব্যতা S ইজ ইকুয়াল টু, তাহলে উপর হচ্ছে 100 m, এই যে 100 m ক্যাপিটাল এম মাইনাস স্মলার এম। তারপর কাটাকাটি করে যা হয়, তো কাটাকাটি করো, ছাটাছাটি করে যা হয়, কত হয় বলো? 25 শিওর?
25 শিওর? ওকে ফাইন, তাহলে এটার মান হবে 25। জি স্যার, কি বুঝো নাই? এই বিশুদ্ধ পানি 1 ml সমান কয় গ্রাম বল? 1 গ্রাম। তাহলে 50 ml এর পর কয় গ্রাম? 50 গ্রাম। তাহলে 50 গ্রামের তুলনায় কত গুণ ভারী? তো তাহলে 50 দিয়ে 1.25 দিয়ে গুণ করছি। বদ্ধ হতো না বুঝুন। বিশুদ্ধ পানি 1 ml সমান কত গ্রাম? কয় গ্রাম? তাহলে 1 গ্রাম পানির এর তুলনায় কয় গুণ ভারী পানি ওই দ্রবণটা? তো তাহলে ওই যে যত গুণ ভারী তত গুণ হিসাব করে ফেললাম। রো ইজিগুলো কি বল? এম বাই বি না? এই রো ইজিগুলো কি বল? তাহলে এম ইজিগুলো কি হবে? রো বি হবে না? হবে না? হবে নি কেন বল না? এই দেখ, রো ইজ ইকুয়াল টু কি বল? এম বাই বি। জানোস না মনে হয়? তোমরা জানো না মনে হয়? এম বাই বি জানা আছে কিনা? তো সুতরাং বলো এম ইজ ইকুয়াল টু কি বলো? রো বি। মনে আছে নি? বদ্দা মনে আছে না? নয় 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 নয়, একটু মনে রাখবা আর কি জিনিসটা। আচ্ছা হয়েছে কিনা বুঝো নাই মনে হয়? বুঝছো কিনা? এই ছেলে টেনশন তো না টায়ার্ডই তো? কি বলছে? আচ্ছা আচ্ছা, মাথায় ঢুকছে এই জিনিসটা, মাথায় ঢুকছে কিনা? এবার বলো এস এর মান বের করো। এস এর মান বের করো। কত হয় বলো? কত হয়? কত? 25 না হওয়ার কথা? তোমরা কত বলছো? ও 25 বলছো। আমি খেয়াল করিনি। আনসার কত বলো? 25। দ্রাব্যতা এস হচ্ছে 25। ওয়া পারিবে না? এই যে অঙ্কগুলো করাইলাম এগুলো টাইপ 1 এর। কি বলো? লেখো সবার উপর দিয়ে টাইপ 1 লেখো। সব এই অঙ্কগুলো করাইলাম যে টাইপ 1, মানে প্রথম টাইপসের ম্যাথ। টাইপ 1 লেখো, টাইপ 1 একদম উপর দিয়ে লেখো টাইপ 1। এখন টাইপ 2 করাবো। টাইপ 1 লিখো, টাইপ 1। মানে এই অঙ্কগুলো যে করালাম বলে কোন টাইপের অঙ্ক বলো? মানে সরাসরি অঙ্ক ইয়া করা, টাইপ 1 এর। এই এবার বের করবো টাইপ 2। কি বলো? টাইপ 2। সবাই এবার লিখবা টাইপ 2 এর ম্যাথ। এই টাইপ 2 এবার সবাই লিখো টাইপ 2। লেখো, তাপমাত্রার সাথে দ্রাব্যতার একটা সম্পর্ক আছে না? আছে কিনা বলো? আগে বেসিক, আমি একটু বেসিক বুঝাই। দেখো এই বেসিকটা হচ্ছে, মনে করো তোমার বাসায় আমার দাওয়াত দিলা, দাওয়াত দেওয়া আমাকে এরকম গরম গরম তুমি চা দিলা বা হট কফি দিলা। তাহেরির মতো আমি তো চা খাই না, কফি খাই, ডেলি দিতাম। আচ্ছা এখন চাতে তুমি কি দিবা বলো? এই মিল্ক দিবা, তার মানে গুঁড়ো দুধ দিবা, তারপর চা পাতা দিবে, এটাই তো নাকি? আর বাংলাদেশের গুঁড়ো দুধগুলো যে 2 নাম্বার, এটা জানো তো? এগুলোর ভিতরে দেখবা দলা দলা কাই কাই হয়ে যায়, চা গুলা কিরকম গোলা গোলা হয়ে যায়। তার মানে দ্রাব্যতা কম। কি কম বলো? দ্রাব্যতা কম। কমন সেন্স খাটাও। সেটা হচ্ছে দেখো, এই চার মধ্যে লেবু দিলে তো পুরা কদ্দা কদ্দা হয়ে যাবে, আর কিছু লাগবে না। আচ্ছা আসো, এবার আসো। এই যে তুমি আমাকে চা দিলা, তখন এই চার তাপমাত্রা ছিল হট, মানে 100 ডিগ্রি সেলসিয়াস চা। তোমার সাথে কথা বলতে বা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাটার নিচে দলানি জমে গেছে। তখন কথা বলতে বলে এটা 70 ডিগ্রি হয়ে গেছে। কত ডিগ্রি হয়ে গেছে বলো? কিছুক্ষণ পরে আর কি। তো কিছুক্ষণ পরে দেখলাম যে এই জায়গাটা কি হয়ে গেছে বলো? তলানি পড়ে গেছে। কারণ কি? তাপমাত্রা কমে যাওয়ার কারণে দ্রাব্যতা কমে গেছে। আচ্ছা এখন আমাকে বলো, যেটা তলানি পড়ছে এটা কি দ্রবণের অংশ না দ্রবণের ছাড়া? দ্রবণের অংশ না, যেটা অদক্ষিপ্ত হয়ে যায়। অদক্ষিপ্তর ইংলিশ কি বলো? অবশেষ বলা যায়, প্রিসিপিটেশন বলা যায়। কি বলে? প্রিসিপিটেশন বলো, তলানি বলা যায়। তাহলে কি কি বলা যায়? অদক্ষেপ বলা যায়, অবশেষ বলা যায়, তলানি বলা যায়, প্রিসিপিটেশন বলা যায়। প্রিসিপিটেশন মানে হচ্ছে অদক্ষিপ্ত হওয়া, প্রিসিপিটেট অদক্ষিপ্ত, অদক্ষেপ। এখন আমাকে বলো, এটা দ্রবণের অংশ নয়। আচ্ছা দ্রবণের ভর যেটা ছিল আগে, যখন অদক্ষিপ্ত হয়েছে, দ্রবণের ভর কি আগে সেম থাকবে? কিছু দ্রব অদক্ষিপ্ত হওয়ার কারণে দ্রবণের ভরটা কমে গেছে না? দ্রবণের ভর কমে গেছে। তো দ্রবণের ভর কিন্তু কার মান ঠিক আছে? দ্রাবকের মানে কোনো পরিবর্তন, কারণ দ্রাবক তো পানি, অলওয়েজ দ্রাবকের মানে কোনো পরিবর্তন হবে না। সবসময় মনে রাখবা, কোনো দ্রবণে দ্রাবকের মানে কোনো পরিবর্তন হবে না, হবে দ্রবে। তাপমাত্রার কারণে দ্রব বাড়বে বা বাড়বে না, বাড়তি যোগ করতে পারবে অথবা কম, মানে অদক্ষিপ্ত হবে। যেমন মনে করো তাপমাত্রা 30 ডিগ্রি ছিল, তুমি যদি তাপমাত্রা বাড়াও, আরো কিছু দ্রব কি করতে পারবা? যোগ করতে পারবে। আরো কিছু দ্রব তুমি অদক্ষেপণ করতে, মানে যোগ করতে পারবে, অদক্ষেপ পড়বে না। এবার আসো,
এই যে আমি এখানে যে এটা হলাম, এটা তাপমাত্রা কমানোর কারণে হয়েছে। কি কার কারণে হয়েছে বলো? কমানোর কারণে হয়েছে। তো এরকম একটা বাস্তব ঘটনা আছে, সেটা হচ্ছে আমার ছেলে তার নানার বাসায় বেড়াতে গেছে। তো বেড়াতে যাওয়ার পর এখন দেখো তার চা দিছে, তো ছেলে সব খাই ফেলছে। সব কি করছে বলো? চা খাই ফেলছে। খাই ফেলার পর এখন তার মা দেখছে, দেখার পরে বলছে, বাবা মানে কোথাও বেড়াতে গেলে এরকম সব চা খেতে হয় না, একটু রেখে দিত, এটাই ভদ্রতা। এটাই কি বলো? একটু রেখে দিত, এটাই কি বলো? ভদ্রতা। অ্যাকচুয়ালি ভদ্রতা কথাটা আসছে কোথা থেকে জানো? ওই যে অদক্ষিপ্ত হয়, যে অদক্ষেপগুলো তার খাওয়া যায় না, এই কারণে একটু রেখে দে। আসলে তো ঘটনা এটা। এখন তার মামা একদিন আমাদের বাসায় আসছে, আসার পরে তার মা চা দিয়েছে। এখন দুধগুলো ভাগ্যক্রমে তোমার ইয়া ছিল, মানে বিদেশি ছিল আর কি, ওই কারণে সব মিশে গেছে, ফলে অদক্ষেপ গেছে। তো মামা সব খাই ফেলছে। ফোলা যায় কাফের ভিতরে যায়, দেখেছে সব খাই ফেলছে। এবার মারা দেখে আম্মা আম্মা, মামা ভদ্রতা খেয়ে ফেলছে। বুঝো না? এই হচ্ছে কাহিনী। এখন ভদ্রতা জিনিসটা রাখা হয় বাংলাদেশের প্রেক্ষাপটে কি, তলানি একটু কি পড়ে বলো? বেশি পড়ে। আর অনেক সময় চা পাতাগুলো, অনেক সময় ছাঁকনি ভালো না হলেই তো চা পাতাগুলো নিচে তলানি হিসেবে পড়ে যায়, রাইট? এরকম হয় না ঘটনা? বাজে বাজে চা পাতাগুলো যেগুলো, সেগুলো দেখবে যে নিচে তলানিটা পড়ে যায়, বেশি কালো কালো হয়ে যায়, কেমন মিক্সচার হয়ে যায়। তো এখন আমাদের আলটিমেট কথা কি? তাপমাত্রা কমালে কি কমে বলো? দ্রাব্যতা কমে। তো দ্রাব্যতা কমা মানে কি? কিছু পরিমাণ কি পড়া বলো? অদক্ষিপ্ত হওয়া। এই হচ্ছে কাহিনী। তাহলে তাপমাত্রা বেশি থেকে কমালে বলো, তাপমাত্রা বেশি থেকে কি কি কমালে অদক্ষিপ্ত হয়। তাহলে প্রথম টাইপের পে লিখো, লেখো তাপমাত্রা, লেখো তাপমাত্রা বেশি, তাপমাত্রা দ্রবণকে, তাপমাত্রা কমালে বেশি তাপমাত্রা দ্রবণকে, বেশি তাপমাত্রা দ্রবণকে শীতল করলে বা তাপমাত্রা কমালে, বেশি তাপমাত্রা দ্রবণকে শীতল করলে বা তাপমাত্রা কমালে, শীতল করলে বা তাপমাত্রা কমালে কিছু দ্রব কি হয় বলো? অদক্ষিপ্ত হয়। কিছু দ্রব অদক্ষিপ্ত হয়, কিছু দ্রব অদক্ষিপ্ত হয়, কিছু দ্রব অদক্ষিপ্ত হয়। কিন্তু দ্রাবকের মানের কোনো পরিবর্তন হয় না। কিন্তু দ্রাবকের মানের কোনো পরিবর্তন হয় না। দ্রাবকের মানের কোনো পরিবর্তন হয় না। কিন্তু দ্রাবকের মানের কোনো পরিবর্তন হয় না। কার মানের আবার বলো? দ্রাবকের মানের কোনো পরিবর্তন হয় না। তো প্রশ্ন হয় এই ক্ষেত্রে অদক্ষেপের পরিমাণ কত? লেখো প্রশ্ন, প্রশ্ন এই ক্ষেত্রে অদক্ষেপের পরিমাণ বের করতে হয়, মানে এই ক্ষেত্রে অদক্ষেপের পরিমাণ কত আর কি। এই ক্ষেত্রে অদক্ষেপের পরিমাণ কত? এই ক্ষেত্রে অদক্ষেপের পরিমাণ কত? আর বলো এই ক্ষেত্রে কি কত বলো? অদক্ষেপের পরিমাণ কি বলো? কত? হ্যাঁ, এটা হচ্ছে কাহিনী। এই ক্ষেত্রে অদক্ষেপের পরিমাণ কত, এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা এবার আসো, প্রশ্ন লিখো, সবাই প্রশ্ন লিখবে। দেখো এদিকে দেখো, সবাই প্রশ্ন লিখবা, এই কোশ্চেনটা লিখবা সবাই। দেখো তাপমাত্রা বাড়াইছি না কমাইছি সেটা তুমি চিন্তা করবা আগে। তাপমাত্রা বাড়ানো হয়েছে না কমানো হয়েছে তুমি চিন্তা করবা। তারপর হচ্ছে তুমি মানে মূল ব্যাপারটা হচ্ছে তাপমাত্রা বাড়ানো হয়েছে না কমানো হয়েছে সেটা তুমি দেখবা। দেখো এই কোশ্চেনটার দিকে তাকাও, এই কোশ্চেনটা সবাই একটু দেখাল করো। এই কথা নাই, আমি একটু চেঞ্জ করে দেবো। দেখো একটু চেঞ্জ করবো, দেখো একটু চেঞ্জ করবো। দেখো চেঞ্জটা আমি করতেছি, দেখো সবাই দেখা যায় এখানে 100 গ্রামের জায়গায় 200 গ্রাম দেবো। 200 গ্রাম তোমাদের বোঝার জন্য 200 গ্রাম দেবো, তখন আনসারটা চেঞ্জ হবে, আনসারটা চেঞ্জ হবে। এবার প্রশ্ন লিখো, 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে একটু চেঞ্জ করে দিই। প্রশ্ন লিখো এবার, প্রশ্ন, প্রশ্ন লিখো সবাই। আমি প্রশ্নটা বলবো। 30 ডিগ্রি ও 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো দ্রবের দ্রাব্যতা যথাক্রমে 80 and 90, 80 এবং 90 হলে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে কত গ্রাম দ্রব কেলাসিত হবে? কেলাসিত হবে মানে অদক্ষিপ্ত হবে। কত গ্রাম দ্রব কেলাসিত হবে বা অদক্ষিপ্ত হবে? আচ্ছা এবার আমাকে বলো, জুম করতাম। আচ্ছা আচ্ছা স্যার বলি, তুমি লিখো, বলো 30 ডিগ্রি ও 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, লিখছো এটা? আচ্ছা বল, তারপর লিখবা কোনো দ্রবের দ্রাব্যতা, লেখো কোনো দ্রবের দ্রাব্যতা, আমার সাথে সাথে বলো, হ্যাঁ, যথাক্রমে 80 মানে 80 এবং 90 বা 90। লিখছো তো এবার? হ্যাঁ, হলে লেখো, হলে
50°C তাপমাত্রায় 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 30°C তাপমাত্রায় শীতল করলে 30°C তাপমাত্রায় শীতল করলে কত গ্রাম দ্রব কেলাসিত হবে? কত লেখো, কত গ্রাম দ্রব কেলাসিত হবে? সবাই লিখছো? দেখো পিছনে যারা দেখতে পাবা না তারা কি করবা, আমার কথাগুলো খেয়াল করবা, তাহলে তুমি আফসা আফসা দেখলেও বুঝে যাবা। যখন কথাগুলো পড়ে তখন কিন্তু অল্প অল্প দেখলেও বোঝা যায়, জানো তো? এটা আমাদের হিউম্যান সাইকোলজি অনেক শার্প, বুঝছো কিনা? মনে করো তুমি কোথাও হেঁটে যাচ্ছ, তো কানে কানে যদি কিছু বলে তুমি মনে করো তোমাকে নিয়ে কিছু বলছে, মানে তোমার সাইকোলজিতে কাজ করবে এটা, সত্যি কিনা বলো? মানুষের সাইকোলজিগুলো কিন্তু অনেক সেন্সিটিভ, হিউম্যান সাইকোলজিটা অনেক ডেঞ্জারাস। এবং কলিজা কাটি খাওয়াই দিলেও কবে যে লবণ কম হয়েছে, মানে মানুষ হচ্ছে এরকম, বুঝছো কিনা? তুমি যদি কাউকে কলিজা কাটি খাওয়াইও দাও তাও কলিজা কাটি খাওয়াই সেটা বলবে না, কি করবে, লবণ কম হয়েছে। আচ্ছা এখন আসো, আচ্ছা এবার দেখো, এবার আসো, তাপমাত্রা বাড়াইছে না কমাইছে বলো? দেখো তোমার কাছে মনে হচ্ছে এখানে তাপমাত্রা কমে, এখানে বেশি মনে হচ্ছে বাড়াইছে, কিন্তু লাস্টেরটা খেয়াল করবা। এটা উদ্দীপক যদি হয়, মানে উদ্দীপক আকারে যদি হয়, দেখো উদ্দীপক, এটা উদ্দীপক আকারে যদি হয় কেমন হবে দেখো, এরকম একটা গড় থাকবে, 50°C থাকবে, আর এখানে 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, এই যে সম্পৃক্ত দ্রবণ থাকবে, আর এখানে তাপমাত্রা শীতলীকরণ, দেখো শীতলীকরণ আরেকটা পাত্র থাকবে, এখানে 30°C তাপমাত্রা থাকবে, এখানে দ্রাব্যতা হচ্ছে 90, যে দ্রাব্যতা, এই যে প্রথমটাতে দ্রাব্যতা হবে 90, আর দ্বিতীয়টাতে দ্রাব্যতা কত বলো? 80, এই যে 80 হবে, তারপর নিচে কিছু তলানি পড়বে, তলানি, এখানে লিখবো অদক্ষেপ। তো তোমাকে বলবে যে অদক্ষেপের পরিমাণ কত, এই যে অদক্ষেপ কত, এই যে অদক্ষেপের পরিমাণ কত, পরিমাণ কত, প্রশ্ন হবে এটা, অদক্ষেপের পরিমাণ কত? এই প্রশ্ন হবে কি বলো, অদক্ষেপের কি কত বলো, পরিমাণ কত? বলো, আবার বলো, অদক্ষেপের কি কত বলো, পরিমাণ কত? এটা আসবে পরীক্ষায়। আবার বলো, অদক্ষেপের কি কত বলো, পরিমাণ কত? এটা প্রশ্ন আসবে। আবার বলো, কার কত বলো, অদক্ষেপের পরিমাণ কত, সেটা আসবে পরীক্ষায়। আচ্ছা আসো এবার, এখন আমার প্রশ্ন হচ্ছে, সবাই একটু খেয়াল করো, এভাবে তোমার পরীক্ষা আসবে। আর এটা হচ্ছে প্রশ্ন, পরীক্ষা উদ্দীপক হবে এরকম, তোমার এখানে কোনো কথাবার্তা থাকবে না, শুধুমাত্র উদ্দীপক দিয়ে তোমাকে প্রশ্ন আনসার করতে হবে। অরিজিনাল কোনটা, তাপমাত্রা বেশিরটা না কমেরটা? বলো, তাপমাত্রা বেশিরটা না কমেরটা? অরিজিনাল বেশিরটা, না বেশিরটা, কারণ বেশি থেকে তো কমাইছে, অরিজিনাল তাহলে কোনটা? বুঝো না কথা, মানে প্রথমটা থেকে দ্বিতীয়টা কমাইছে, কথাটা এরকম না? তাহলে যখন তাপমাত্রা বাড়ানো থেকে কমানো হবে, বেশি তাপমাত্রার হিসাবটা আগে করতে হবে। কোন তাপমাত্রার হিসাবটা বলো? আচ্ছা, বেশি তাপমাত্রার হিসাবটা আগে করে দ্রবের মান বের করতে হবে। কার মান বলো? দ্রবের মান। তো দ্রবের মান বের করার পরে দ্বিতীয় ক্ষেত্রে দ্রাবকের মানে কোনো পরিবর্তন হবে না, কিন্তু দ্রবণের মানের পরিবর্তন হবে। কেন বলো তো? অদক্ষিপ্ত কিছু হয়ে গেলে কারণে দ্রবণের ভরটা কমে যাবে। তো দ্বিতীয় ক্ষেত্রে কোনটা কনস্ট্যান্ট থাকবে বলো? দ্রাবকের মানটা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দ্রাবকের মান বের করে দেন দ্বিতীয় ক্ষেত্রেও দ্রবের মান বের করবা। আগে দ্রব বেশি থাকবে, পরে দ্রব কম থাকবে, তাহলে বাকি দ্রব হটে গিয়ে দে অদক্ষিপ্ত। আগে দ্রব বেশিটা থেকে কমটা বিয়োগ দিলে কি হয়ে যাবে বলো? বাকিটা অদক্ষেপের পরিমাণটা বের হয়ে যাবে। কথাটা তো এরকম। তো তাহলে প্রথমে লিখবা 50°C তাপমাত্রায়, প্রথমে লিখো। এই উদ্দীপকটা লিখছো? উদ্দীপকটা লিখো না, উদ্দীপক লিখতে হবে মা। উদ্দীপক না লিখলে তুমি উদ্দীপকটা লিখো আগে, কারণ পরীক্ষাতে উদ্দীপক আসবে। তো উদ্দীপকটা লিখো, সবাই দ্রুত উদ্দীপক লিখো। একটু নিচে করবো, আচ্ছা করতেছি, দাও ওই ডান। উদ্দীপকটা লিখো, সবাই উদ্দীপকটা লিখো। হ্যাঁ 200 গ্রাম দিছি আমি, 200 গ্রাম ক্যাপিটাল এম এর মান, 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণ। 200 গ্রাম কি দ্রবণ বলো? সম্পৃক্ত দ্রবণ। এ কথা বলিও না।
এই 200 গ্রাম কি বলো? আচ্ছা এবার আসো, এবার প্রথম ক্ষেত্রে তোমরা লিখবে প্রথম ক্ষেত্রে, যে প্রথম ক্ষেত্রে লিখবে প্রথম ক্ষেত্রে কত, প্রথমে লিখবে প্রথম ক্ষেত্রে, যে প্রথম ক্ষেত্রে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লিখে তখন এই পাশে দিবে এস এর মান কত বলো? 90। দ্রাব্যতা এস এর মান কত বলো? 90। ক্যাপিটাল এম এর মান হচ্ছে 200 গ্রাম, এই যে 200 গ্রাম দ্রবণের ভর, তাহলে এটা হচ্ছে দ্রাব্যতা। প্রথমটা কি বলো? প্রথমটা কি বলো? দ্রাব্যতা। তাহলে এখানে দ্রাব্যতা, এই যে দ্রাব্যতা, আর এখানে হচ্ছে কি বলো? দ্রবণ, এই যে দ্রবণ দ্রাব্যতা, আর এটা হচ্ছে দ্রবণের ভর হবে, দ্রবণের ভর ক্যাপিটাল এম সমান কত বলো? 200। দ্রবণের ভর ক্যাপিটাল এম সমান হচ্ছে 200। দ্রবণের ভর ক্যাপিটাল এম ইজিকুল হচ্ছে 200। দ্রব সমান কত? যে দ্রবের ভর স্মল এম ইজিকুল হোয়াট, প্রথমে বের করবা। তো বের করে দেখো এস ইজিকুল টু, দেখো 100 এম ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। তাহলে এখানে বের করো এস এর মানটা, বের করলে কত হয় দেখো। তাহলে বা দাও এস, তো এস এর মান হচ্ছে 90, এস এর মান হচ্ছে 90 মাইনাস, আর এখানে হচ্ছে 200 মাইনাস এম, আর এখানে হচ্ছে 100 এম। তো কাটাকাটি করলে তাহলে এখানে এই যে 90 এর সাথে এই যে 90 ইন্টু 200 মাইনাস এম, আর এখানে হচ্ছে ইজ ইকুয়াল টু 100 এম, এই যে 100 এম। তাহলে বা দিয়ে তাহলে এখানে 18,000 একক 0 3টা মাইনাস 90 এম ইজ ইকুয়াল টু 100 এম। তো এবার যদি কাটাকাটি করলে হতো হয় যে বদ্দা, তাহলে বা 190 এম ইজ ইকুয়াল টু 90 এম, ওইটাও বেশি পজিটিভ হয়ে যায়, তাহলে উপরে হবে কত হবে বলো? 190 এম ইজ ইকুয়াল 18,000, এই যে 18,000, 190 এম ইজ ইকুয়াল 18,000, এই যে 18,000 190 এম। সুতরাং স্মল এম ইজ ইকুয়াল টু উপরে হচ্ছে 18,000 আর নিচে হচ্ছে 90, 190 সমান কত হয় বলো? 94 পয়েন্ট কত বলো? 736 নাকি 637? 73 কি না 737 হবে নাকি? না 637 মনে হয়। বাজি রে, 18,000 ভাগ 190, বিশ্বাস করতে পারতেছি না। এই যে 736 মানে 737 আই কইল না 737। আচ্ছা এটা কি দ্রবের ভর বেরিয়েছে না দ্রাবকের ভর বেরিয়েছে? বলবা কার ভর? দ্রবের ভর। প্রথম ক্ষেত্রে দ্রবের ভর, এই কোন ক্ষেত্রে বলো? সুতরাং লেখো, সুতরাং দ্রবের ভর লেখো, সুতরাং দ্রবের ভর ইজ ইকুয়াল টু 94.737 গ্রাম দ্রবের ভর। এটা কার ভর বলো? আবার বলো। দ্রবের ভর, এটা দ্রবের ভর, এটা হচ্ছে দ্রবের ভর। এই কার ভর আবার বলো? দ্রবের ভর। এরপরে হচ্ছে কার ভর হবে বলো তো? দ্রাবকের ভর বের করবা। কেন বুঝছো তো? এরপর হচ্ছে দ্রাবকের ভর লিখবা, সুতরাং দ্রাবকের ভর। এরপর লিখবা সুতরাং দ্রাবকের ভর। এই সুতরাং দ্রাবকের ভর, যে দ্রাবকের ভর ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইজ ইকুয়াল টু 200 থেকে 94.737 বিয়োগ করবা, সমান কত হয় বলো? কত বলো? 105 দশমিক কত বলো? 2 ও মাই আল্লাহ রে, 263 শিওর? হ্যাঁ 263 এত গ্রাম কার ভর পাইছো? দ্রাবকের ভর এত গ্রাম পাইছো, এত গ্রাম। তো দ্বিতীয় ক্ষেত্রে কার মানটা কনস্ট্যান্ট থাকবে বলো? দ্রাবকের মানটা। এবার লিখবা দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে সবাই লিখবা দ্বিতীয় ক্ষেত্রে। কোন ক্ষেত্রে বলো? দ্বিতীয় ক্ষেত্রে। মানে বোঝার জন্য আমি ক্ষেত্রগুলো লিখছি, অনেক জায়গায় না লিখলেও কোনো অসুবিধা নাই। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই যে তাপমাত্রা এই অঙ্কটা এক লাইনে করে দেবো না, এখন করে দেওয়ার পর শর্টকাট নিয়ম, সুপার শর্টকাট অ্যাডমিশন টেস্টের জন্য করে দেবো, এক লাইনে শর্টকাট নিয়মও করে দেবো। দেখো এদিকে দেখো, এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এস এর মান কত? স্যারকে বলো এস এর মান কত? এস এর মান হচ্ছে 80, জানো তো? আর ক্যাপিটাল এম মাইনাস স্মল এম এর মান কত বলো? 105 দশমিক কত বলো? 260। এই দ্বিতীয় ক্ষেত্রে এই জিনিসটা কনস্ট্যান্ট। দ্বিতীয় ক্ষেত্রে এম এর মান বসানো যাবে? কেন এম এর মান বসানো যাবে না? কারণ এম তো কমে গেছে, কারণ এখানে প্রকৃত মানটা নাই, কিন্তু কার মান কনস্ট্যান্ট আছে? দ্রাবকের মানটা। আর তৃতীয় ক্ষেত্রে কি বলো? এই এর মানটা কত? স্মল এম এর মানটা কত? হোয়াট? তাহলে এস ইজ ইকুয়াল টু, দেখো এস ইজ ইকুয়াল টু 100 এম
ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, তাহলে বা দাও। এস এর মানটা হচ্ছে 80 ইজ ইকুয়াল টু, এটার মান কত 105.263, আর 100 এম এর মান কত বলো, এই যে 100 এম। তাহলে এম এর মানটা হিসাব করো, এম এর মানে যে এম এর মানটা হবে 105.263 ইন্টু 80 আর ডিভাইড বাই 100, কত হয় বলো তো? কত হয়? 84 পয়েন্ট কত বলো? বিশ্বাস করতে পারতেছি না। বিয়োগ 200, দাঁড়াও আমি করতেছি, ইন্টু 100 ইন্টু কত বলো 80, 80 ইজ ইকুয়াল টু ভাগ 100 সমান, এই যে হয়ে গেছে 84.21। ঠিক আছে, 84 কত বলো 21। বিশ্বাস করতে পারতেছি না। আগে দ্রব্য কত ছিল বলো, আগে দ্রব্য কত ছিল 94, দশমিক কত বলো 737, আর বর্তমানে কত আছে 84। তো বাকি দ্রব্য হটে গিয়ে দে, তলানি পড়ছে বদকে। সুতরাং ক্যালাসিত হয়, লেখো সুতরাং ক্যালাসিত হয়, সুতরাং ক্যালাসিত হয়, যে ক্যালাসিত হয়, ক্যালাসিত হয়। তাহলে কেন হবে 94.737 নাকি? ঠিক আছে তো, বিয়োগ 84.21, ক্যালকুলেশন করো, এত গ্রাম সমান কাটো কত হয় বলো? 10 দশমিক কত 52, 5 সাইড হওয়ার কথা, 526, 527। আচ্ছা যা হয় তাহলে 52, আচ্ছা ওকে ওকে ডান ডান। আচ্ছা এবার আসো, এত গ্রাম, এত কি বলো গ্রাম, কি বলো আনসার এত গ্রাম। এই এটা কয় নিয়ম, এই এটা কি বলো, মানে তাপমাত্রা বাড়ানো থেকে কমাইলে, এই তাপমাত্রা বাড়ানো থেকে কি। এবার হচ্ছে সুপার শর্টকাট, কি কাট বলো, মানে এই অঙ্কটারই এক লাইনে 2 লাইনে করাই দেবো। আমি তোমাকে বোঝানোর জন্য 2-3 লাইন লিখবো, কিন্তু মূলত এক লাইনে করা যাবে, এক লাইনে করে দেওয়া যাবে, একদম ডাইরেক্ট করে দেওয়া যাবে টেনশন ছাড়া। কিন্তু তোমাকে বোঝানোর জন্য আমি 2-3 লাইন করবো, তোমাকে বোঝার জন্য। আচ্ছা এই এস এস কাট, এস এস কাট মানে কি কাট বলো, সুপার শর্টকাট। এই কি কাট বলো, সুপার শর্টকাট। দেখো সুপার শর্টকাট কিভাবে, এই এস এস কাট মানে কি সুপার শর্টকাট। এবার আসো, আচ্ছা এই 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণের ভর কত হবে বলতে পারবা? দ্রবণের ভর কত হবে বলো তো? দ্রাব্যতা 90 বলতে কি বোঝায়? দ্রাব্যতা 90 বলতে কি বোঝায়? 100 গ্রাম দ্রাবকে 90 গ্রাম দ্রব আছে, তো দ্রবণের ভর কত? কত? 190। কত? 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে 90, দ্রব যোগ দ্রাবক সমান চিনি যোগ পানি সমান শরবত। 100 গ্রাম পানিতে 90 গ্রাম চিনি আছে, শরবতের ভর 190। তো কথা ন বুঝো, তাহলে আমার দ্রাব্যতা কত দেওয়া আছে 90, এই কারণে আমি 190 লিখতেছি। বুঝা নাই? বুঝো নাই? বলতে বুঝছো না? এবার দেখো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বলো দ্রবণের ভর কত হবে বলো 100। তো বদা বাকি তো শর্টে গিয়ে দে, তলানি হচ্ছে, তাপমাত্রা কমানোর কারণে বাকি তো শর্টে গিয়ে দে, তলানি পড়ছে, মানে আগে ছিল এত পরে হয়েছে এত। তো আমার দ্রবণ অরিজিনাল কি 190 না 180? 190। তাহলে 190 তে অতক্ষিপ্ত হয় 10, একে কত 200 তে কত, দ্যাটস দ্য আনসার। তাহলে 190 গ্রামে দে 50 ডিগ্রি থেকে যদি তুমি 30 ডিগ্রি সেলসিয়াসে যদি কি করো তাপমাত্রা কমাও, তাহলে 190 গ্রাম দ্রবণে, 190 গ্রাম দ্রবণে অতক্ষিপ্ত হয় কত গ্রাম বলো, যে অতক্ষিপ্ত হয় কত গ্রাম বলো। এই যে 190 থেকে 180 বিয়োগ দাও, কত হয় বলো 10 সমান হচ্ছে 10 গ্রাম। এই যে 10 গ্রাম, তো সুতরাং একে কত 100 থেকে 1 গ্রাম দ্রবণে দ্রবীভূত হয়, উপরে 10 নিচে 190, সুতরাং 200 গ্রামে। এই দ্রবণের পর কত দেওয়া আছে 200 দেওয়া আছে, কত দেওয়া আছে তে 200 গ্রাম 90 10 ইনটু 200 না হলে দে কত হইছে, কত হইছে 10 দশমিক কত, ও মা সেম আসবে না, সেম আসবে 10.527 মনে হয় আনসার। এই পদটা মিললে না, মিললে না শর্টকাট। তাহলে পরীক্ষাতে তুমি আমি এগুলো লিখবো না, আমি শর্টকাটে এক লাইনেই করে ফেলতে পারবো। বুঝো না কথা, ডাইরেক্ট এই লাইন আর এই লাইনে করে ফেললে হয়ে যাবে। তো তাহলে এই জিনিসটা তোমাদেরকে শর্টকাটে পারবা কিনা বলো, আর শর্টকাটটা কখন করবা বলো? বুয়েটে জায়গা কম থাকে,
এমসিকিউতে জায়গা কম, সময় কম থাকে। শর্টকাট আর ব্রডকাট কখন করবা? এইচএসসিতে। এই কোথায় করবা বলো? কয়টা নিয়ম শিখাইলাম? আগামী ক্লাসে তাপমাত্রা কমানো থেকে বাড়ানো কি হবে, টাইপ 3 করাবো। কথা বলো, টাইপ 3 এবং বাকি জিনিসগুলো শেষ করাবো। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। বন্ধ করে দাও, বন্ধ করে দাও। হ্যাঁ।